আয়কর পরিপত্র 2024-25 হতে আজকে আমরা ভাড়া হতে আয় এই অংশটা থেকে কিছু শেখার চেষ্টা করব। অন্যান্য আয় থেকে ভাড়া হতে আয় কিন্তু বেশ পরিবর্তন দেখা গেছে 2023-24 করবর্ষ হতে 2024-25 করবর্ষে যখন রিটার্ন বিষয়টা আসতেছে তখন দেখতেছি ভাড়া হতে আয়ের অনেক বড় পরিবর্তন। কি পরিবর্তন এবং কিভাবে এটা প্রস্তুত করতে হবে, এই আয়ের হিসাব করতে হবে, সেটা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতেছি ভাড়া হতে আয় কি। নতুন প্রবর্তিত ধারা 36 অনুযায়ী কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হতে অর্জিত মোট ভাড়ামূল্য হতে অংশ 5-এর 3য় অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই হবে উক্ত সম্পত্তির হতে উক্ত ব্যক্তির ভাড়া হতে আয়। সকল প্রকার সম্পত্তি ভাড়া প্রদান হতে অর্জিত আয় কি ভাড়া হতে আয় হিসেবে পরিগণিত হবে? না। নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত যে কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনের হোক না কেন উক্ত সম্পত্তি হতে অর্জিত ভাড়া হতে আয় খাতের অধীন পরিগণনা করতে হবে, যথা এই ক্ষেত্রগুলো ব্যতীত। তাহলে এগুলো আমরা এখন 1 আর 2-তে যেটা দেখব সেটা ভাড়া হতে আয়ের অংশ নয়। দেখি, হোস্টেল, হোটেল, মোটেল বা রিসোর্টের ভাড়া আয় ব্যবসা আয় হিসাবে পরিগণনা করতে হবে। কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশ উক্ত ব্যক্তির নিজের ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হলে বা তা হতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হতে আয় খাতে পরিগণনার যোগ্য হলে উক্ত অংশের জন্য ভাড়া হতে আয় পরিগণনা প্রযোজ্য হবে না। তাহলে এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রগুলো কিন্তু ভাড়া হতে আয়। সকল প্রকার সম্পত্তির ভাড়া প্রদান হতে অর্জিত আয় কি এই একই নিয়মে পরিগণনা করতে হবে? না, দুইটা পদ্ধতি ভাগে ভাগ করা হয়েছে ভাড়া হতে আয়। একটা হলো গৃহ সম্পত্তি ভাড়া প্রদান হতে অর্জিত ভাড়া আয়, আরেকটি হলো গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি ভাড়া প্রদান হতে অর্জিত ভাড়া আয়। আচ্ছা, ভাড়া প্রদান কি? ভাড়া প্রদান অর্থ মালিকানা বা সত্ত্ব ত্যাগ ব্যতি রেখে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদানকে বোঝাবে। তবে নিজের মালিকানাধীন হোক বা না হোক, কোনো তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, কোনো উন্নয়নমূলক ফাইন্যান্স কোম্পানি অথবা মুদারাবা বা লিজিং কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান ভাড়া হতে আয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে কি পেলাম? তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, কোনো উন্নয়নমূলক ফাইন্যান্স কোম্পানি অথবা মুদারাবা বা লিজিং কোম্পানি, এরা যদি কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান করে ওই ভাড়া প্রদানের যে আয়, এটা আয়ের ভাড়া হতে আয়ের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এই সকল ভাড়া প্রদান এই সকল ব্যক্তির জন্য ব্যবসা হতে আয়ের অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখি গৃহ সম্পত্তি কি। গৃহ সম্পত্তির সংখ্যাটা এরকম দেওয়া আছে। গৃহ সম্পত্তি অর্থে যে কোনো গৃহ সম্পত্তি, ভবন বা দালান সহ নিম্নে বর্ণিত পরিসম্পদও অন্তর্ভুক্ত হবে, যথা আসবাবপত্র, ফিক্সার, ফিটিংস যা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ। এই আসবাবপত্র, ফিক্সার, ফিটিংস যদি অবিচ্ছেদ্য না হয় তাহলে কিন্তু আবার গৃহ সম্পত্তি থেকে বাদ চলে যাবে। গৃহ সম্পত্তি যে ভূমির উপর স্থাপিত ওই ভূমিটা, এই ক এবং খ, এই দুই ক্যাটাগরি, এটা গৃহ সম্পত্তি অর্থে ব্যবহৃত হবে। তবে নিম্ন বর্ণিত ভবন বা দালান এর অন্তর্ভুক্ত হবে না, যথা কোনো ভবন যা সম্পূর্ণরূপে গুদাম হিসেবে ব্যবহার করা হয়, যদি গুদাম হিসেবে ব্যবহার করা হয়, কোনো কারখানা ভবন যা প্লান্ট ও মেশিনারি ভাড়া প্রদানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাড়া প্রদান করা হয়। এই দুইটা ক্যাটাগরি গৃহ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে না। গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি কি? তাহলে একটু আগে যে আমরা দেখলাম গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি বলতে ভাড়া প্রদান করা যায় এমন জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা ভবন, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন ও মূলধনী প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদকে বোঝাবে। একটু আগে কিন্তু আমরা আসবাবপত্র, ফিক্সার এবং কারখানা এগুলো দেখেছিলাম, ওটা অবিচ্ছেদ্য ছিল, এটা তার মানে অবিচ্ছেদ্য নয়। এছাড়াও নিম্নবর্ণিত ভবন বা দালান এর অন্তর্ভুক্ত হবে, যথা কোনো ভবন যা সম্পূর্ণরূপে গুদাম হিসেবে ব্যবহৃত হয় বা কোনো কারখানা ভবন যা প্লান্ট ও মেশিনারি ভাড়া প্রদানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাড়া প্রদান করা হয়। গৃহ সম্পত্তির মোট ভাড়ামূল্য কিভাবে পরিগণনা করতে হবে আমরা একটু আগে দেখেছিলাম। গৃহ সম্পত্তি আর একটা গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি, ভাড়া হতে আয়কে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। এর আগের বছর এটা ছিল না, এবার কিন্তু এটা নতুন করা হয়েছে। তাহলে গৃহ সম্পত্তির ভাড়ামূল্য আমরা নির্ধারণ করব। ক মানে গৃহ সম্পত্তির মোট ভাড়ামূল্য। এখান থেকে আমরা চারটা জিনিস যোগ করব। কি কি? খ, গ, ঘ ও ম থেকে চ বাদ দিব। খতে কি আছে? গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়ার পরিমাণ এবং গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা হলো খ। এর সাথে আমরা যোগ করব
যে সমন্বয়যোগ্য অগ্রিম নেওয়া হয়েছিল যে তার মধ্যে থেকে যতটুকু সমন্বয় হয়েছে এটা, তবে অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম বা নিরাপত্তা জামানত অন্তর্ভুক্ত হবে না। আমরা শিখলাম প্রথমে হলো গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়া এবং বার্ষিক মূল্য, এই দুইটার মধ্যে যেটা বেশি, তার সাথে যোগ করব গৃহ সম্পত্তি থেকে যে আমরা গৃহ সম্পত্তি ভাড়ার যে অগ্রিমটা নিয়েছিলাম সমন্বয়যোগ্য অগ্রিম, ওই সমন্বয়যোগ্য অগ্রিমের যতটুকু সমন্বয় হয়েছে সেই অংশটুকু। এরপর আরও কোনো যদি প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম, মানে আরও কোনো ব্যবহার, এই গৃহ সম্পত্তির ব্যবহারের সূত্রে প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম ব্যতীত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যা খ এবং গতে, মানে খ এবং গতে নাই কিন্তু গৃহ সম্পত্তির ব্যবহারের কারণে এই টাকাটা পাওয়া গেছে, সেটাও যোগ হবে। এরপর উমতে আছে গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকার সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো অর্থ তা যে নামেই অভিহিত হোক না কেন। তাহলে আমরা চারটা জিনিস যোগ করব। একটা হলো অর্জিত ভাড়া এবং বার্ষিক মূল্যের মধ্যে যেটি বেশি, সমন্বয়যোগ্য অর্থ যেটা সমন্বয় হয়েছে, এরপর আরও কোনো অর্থ যদি পাই আমরা যেটা স্যালামি বা প্রিমিয়াম ব্যতীত, এরপর মেরামত, রক্ষণাবেক্ষণ বা সার্ভিস চার্জ বাবদ যদি ভাড়াটা কিছু দেয় সেটা, এগুলো যোগ করার পরে আমরা শূন্যতা ভাতা বিয়োগ দিব। কিন্তু শূন্যতা ভাতা বিয়োগ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গত অর্থ বছরে, মানে গত কর বছরে যখন শূন্যতা ভাতার বিষয়টা আসে তখন কিন্তু ডিসিটিকে, উপকর কমিশনারকে লিখিতভাবে ভাড়া বাসা যে খালি সেটা জানানোর প্রয়োজন ছিল। কিন্তু এই বছরে দেখতেছি আমরা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে যদি প্রমাণ করা যায় এটা বাসা খালি ছিল, তাহলে কিন্তু সেটা শূন্যতা ভাতা দাবি করা যাবে, এই অর্থটা বাদ যাবে। গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য হতে কী কী বিয়োগ করা যাবে, মানে বিয়োজনযোগ্য হবে? কোনো গৃহ সম্পত্তি ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি বিপরীতে কোনো বিমা করা হলে তার জন্য পরিশোধিত প্রিমিয়াম, গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার বা পুনর্নির্মাণের জন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হতে কোনো মূলধনী ঋণ গ্রহণ করা হলো সেই ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা, গৃহ সম্পত্তির উপর পরিশোধিত কোনো কর বা ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যা মূলধনী চার্জ প্রকৃতির নয়, গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিকে ভাড়াপূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হয়ে থাকলে সেই সুদ বা মুনাফা ভাড়া শুরুর তারিখ থেকে সংশ্লিষ্ট আয়বর্ষ হতে একাদিক্রমে মোট 3 আয়বর্ষের সম্মুখস্থিতে, তবে ভাড়াপূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তার কোনো অংশ যদি থাকে উপরে বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হবে না। একাদিক্রমে 3 আয়বর্ষের সম্মুখস্থিতি, এরপরে কিন্তু বিয়োজনযোগ্য হবে না। ভাড়া সংগ্রহ, পানি ও পয় নিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস, সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্য কোনো মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নোক্ত সারণী উল্লিখিত অঙ্কটা বাদ যাবে। কি যাবে? যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় গৃহ সম্পত্তি তাহলে 30% হবে, অবাণিজ্যিক হলে 25%, এটা আমরা আগে থাকতে জানি। তবে বিয়োজন, অনুমোদন বা দাবির ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয় বিবেচনা নিতে হবে। কি? গৃহ সম্পত্তির আংশিক ভাড়া যদি দেওয়া হয় তাহলে আংশিক ভাড়ার বিপরীতে আনুপাতিক হারে এই খরচটা অনুমোদনযোগ্য হবে। কোনো গৃহ সম্পত্তি কোনো আয়বর্ষের অংশ বিশেষের জন্য ভাড়া প্রদান করা হলে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। আচ্ছা, একটা হলো আংশিক ভাড়া, একটা হলো আংশিক সময়। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলা আছে এখানে, জনাব অনুপম চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি 5তলা বাড়ির মালিক। তার বাড়ি ভাড়া আয়ের বিস্তারিত তথ্যটা দেওয়া আছে। বাড়ির প্রতি ফ্লোরে 2টি করে মোট 10টা অ্যাপার্টমেন্ট আছে। একটা অ্যাপার্টমেন্ট তিনি, অন্য 2টিতে তার 2 ভাই বসবাস করে। ভাইয়ের সাথে তিনি কোনো প্রকার চুক্তি করেননি। একটি অ্যাপার্টমেন্ট তিনি নিজের ব্যবসার কাজে ব্যবহার করেন। আমরা দেখলাম 10টা অ্যাপার্টমেন্ট, একটা নিজে থাকে, একটা ব্যবসা করে, আর 2টা দেওয়া হয়েছে ভাইকে। চারটা কিন্তু ব্যবহার হচ্ছে না, মানে 4টার জন্য কোনো চুক্তি নাই, আর বাকি থাকে 6টা। আচ্ছা, বাকি অ্যাপার্টমেন্টগুলো তিনি বিভিন্ন পরিবারকে বসবাসের উদ্দেশ্যে ভাড়া প্রদান করে। তার মধ্যে 2টি অ্যাপার্টমেন্ট 2 মাস খালি থাকে। খালির সমর্থনে বিদ্যুৎ বিল আছে। আচ্ছা, বিদ্যুৎ বিল থাকায় এটা কিন্তু শূন্যতা ভাতা পাবেন। চুক্তিপত্র অনুযায়ী তার বাড়ির প্রতিটি অ্যাপার্টমেন্টের ভাড়া 20,000 টাকা। প্রতিটি অ্যাপার্টমেন্টের ভাড়া চুক্তির সময় তিনি সমান্তরাল আরও কয়েকটি চুক্তি করেন। মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি মূল্যে প্রতি মাসে 6,000 এবং সার্ভিস চার্জ মূল্যে 4,000 টাকা তিনি পান। 10,000 টাকা করে আলাদা করে তিনি পাচ্ছেন। তার প্রতিটি ফ্ল্যাটের বার্ষিক মূল্য 3,60,000 টাকা। ভাড়া চুক্তি অনুযায়ী 2022-23 আয়বর্ষে তিনি 3 জনের নিকট হতে প্রতি মাসে 10,000 করে সমন্বয়যোগ্য অগ্রিম 2.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা করে অসমন্বয়যোগ্য নিরাপত্তা জামানত গ্রহণ করেন। খেয়াল রাখি আমরা 3 জনের কাছ থেকে যদি প্রতি মাসে 10,000 করে নেয় তাহলে কিন্তু 2.5 লাখ টাকা কীভাবে হয় বিষয়টা একটু আছে, তবে আমরা টাকাটা ঠিক ধরে নিচ্ছি। সমন্বয়যোগ্য অগ্রিম 2.5 লক্ষ টাকা তিনি গ্রহণ করেছে এবং অসমন্বয়যোগ্য আছে। আবার ভাড়া চুক্তি অনুযায়ী 23-24 আয়বর্ষে তিনি 3 জনের নিকট হতে প্রতি মাসে 10,000 করে সমন্বয়যোগ্য অগ্রিম 2.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা অসমন্বয়যোগ্য নিরাপত্তা জামানত গ্রহণ করে। আমরা 3 জনের নিকট নাকি কয়জন সেটা বা প্রতি মাসেরটা ইগনোর করে আমরা শুধু সমন্বয়যোগ্য অগ্রিম আছে 2.5 লক্ষ টাকা এবং অসমন্বয়যোগ্য নিরাপত্তা জামানত 1 লক্ষ টাকা, এই তথ্যটুকু নিচ্ছি। এর আগেরটা সেম, 2.5 লক্ষ টাকা সমন্বয়যোগ্য অগ্রিম এবং
1,00,000 টাকা অসমন্বয়যোগ্য নিরাপত্তা জামানত। 22-23 আয়বর্ষ, 23-24 আয়বর্ষ। আমরা একটু এই জিনিসটা খেয়াল করে নিই, 22-23 আয়বর্ষ অর্থাৎ 23-24 কর বছর ছিল, তখন কিন্তু সমন্বয়যোগ্য অগ্রিম আমরা আয় হিসেবে দেখানোর একটা বিষয় ছিল। যদি আয় হিসেবে দেখিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আর এই বছর হিসাবে বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 23-24 আয়বর্ষে সমন্বয়যোগ্য অগ্রিম যতটুকু সমন্বয় হয়েছে শুধু সেই পরিমাণ অর্থ আয় হিসেবে দেখানো হবে, এবং যতটুকু সমন্বয় হয় নাই সেটা আমরা পরের বছরে আমরা আয় হিসেবে দেখাবো। এই দুইটা আমরা চ এবং স আগে সাথে একটু বলে নিলাম। আচ্ছা, যাই হোক, 23-24 আয়বর্ষে তিনি নিম্নগত ব্যয়গুলো ব্যয়াদি নির্বাহ করেন। বিমা প্রিমিয়াম 10,000 টাকা, সিটি কর্পোরেশন কর 50,000 টাকা, ওকে, বিয়োজন দেখানো যাবে। সংশ্লিষ্ট বছরে গৃহ নির্মাণ সুদের ঋণের সুদ উদ্বোধ হয় 1,20,000 টাকা, যার মধ্যে 1,00,000 টাকা পরিশোধিত, যেটা পরিশোধ করা হয়েছে আমরা সেই অংশটা নিব। 1,20,000 টাকা ভুলে যাব, 1,00,000 টাকা এটা অনুমোদনযোগ্য ব্যয় দেখাবো। বাড়ি ভাড়া আয় শুরুর পূর্ববর্তী সময় অর্থাৎ বাড়ি নির্মাণকালীন সময় গৃহীত ঋণের বিপরীতে পরিশোধিত সুদ ব্যয় 4,50,000 টাকা। করদাতা 24-25 কর বর্ষের আয় নির্ধারণ, এটা আমরা যে ফর্মুলাটাকে দেখে আসছি, কি ফর্মুলা ছিল, গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়া এবং গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য দুইটার মধ্যে যেটা বেশি। এরপরে দেখব আমরা সমন্বয়যোগ্য অগ্রিমের যতটুকু সমন্বয় হয়েছে। এরপরে দেখব আমরা স্যালামি, প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম ব্যতীত অন্য কোনো অর্থ পেয়েছি কিনা, কোনো প্রকার সার্ভিস চার্জ, মেরামত এই ধরনের অর্থ ভাড়াটে হতে নেওয়া হয়েছে কিনা, শূন্যতা ভাতা। তাহলে প্রথমে খ নির্ধারণ করি। আমরা দেখেছিলাম 10টা ফ্ল্যাটের মধ্যে 6টা ভাড়াটের সাথে চুক্তি হয়েছে, তাহলে 6টার দাম আসে ভাড়া আসে 6টা 12 মাস 20,000 টাকা করে, 14,40,000 টাকা, ওকে। 6টা অ্যাপার্টমেন্টের বার্ষিক মূল্য 6টা 3,60,000 টাকা প্রতিটি ফ্ল্যাটের বার্ষিক মূল্য, তাহলে 21,60,000। 14,40,000-এর সাথে 21,60,000 কম্পেয়ার করলে দুইটার মধ্যে অধিক আসে 21,60,000 টাকা, তাহলে খ পেলাম 21,60,000 টাকা। এবং এর সাথে আরেকটু খেয়াল রাখবো আমরা, খ কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ দুইটার কম্পেয়ার করার পরে আবার দুই ভাইকে যেটা দেওয়া হয়েছে, একটা হলো নিজে থাকেন, একটা ব্যবসা করেন, সেই দুইটা বিবেচনায় আমরা আনবো না, কিন্তু যেটা নিজের দুই ভাইকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা বিবেচনায় আনবো, কারণ ওখানে ভাড়ার কথা উল্লেখ নাই, কিন্তু বার্ষিক মূল্যতে আমরা গুণ করে নেব। 2 গুণ 3,60,000 অর্থাৎ 7,20,000 টাকা। আর এইটাকে বলছিলাম নিজে বসবাস এবং ব্যবসার জন্য, সেটা আনবো না। তাহলে 8টা অ্যাপার্টমেন্ট হতে অর্জিত ভাড়া আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ অর্জিত ভাড়া এবং বার্ষিক মূল্য যেটা বেশি, 21,60,000 টাকা ছিল 6টা, এবং বাকি যে দুইটা ভাইকে দেওয়া হয়েছে 7,20,000, 28,80,000 টাকা। তাহলে খ পেলাম 28,80,000 টাকা। এবার আসি গতে। গ হচ্ছে যতটুকু অগ্রিম সমন্বয় হয়েছে তার পরিমাণ। আমরা কিন্তু যখন খ করেছিলাম তখন কিন্তু ওই ভাড়াটিয়ার যে টাকাটা সমন্বয় হয়েছে সেটা অর্থাৎ প্রতি মাসে 20,000 টাকা করে নিয়ে নিয়েছি, তাহলে আবার বার্ষিক মূল্য কাউন্ট করছি, তাহলে এই গতে আর এই তথ্যটা নিয়ে আলাদা করে হিসাব করার কিছু নাই, কারণ সমন্বয় যেটা হয়েছে সেটা আমরা অর্জিত ভাড়ার মধ্যে নিয়ে অথবা ওই বার্ষিক মূল্যকে আমরা নেওয়ার কারণে অটোমেটিক্যালি ওই সমন্বয়যোগ্য অর্থটা চলে আসছে, তাই গ নিয়ে এটা কনফিউশন হওয়া যাবে না। এবার ঘতে আসে, ঘতে আমাদের লাগবে প্রাপ্ত স্যালামি ও পিএমবিতে অন্য কোনো অর্থ পেয়েছে কিনা। আমরা এই যে উদাহরণটা সেখানে দেখছি অন্য কোনো অর্থ এখানে পাওয়া যায় না। উমা হলো ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত কোনো প্রকার সার্ভিস চার্জ, মেরামত, রক্ষণাবেক্ষণ। আমরা যদি 10,000 টাকা করে পাচ্ছেন, 10,000 টাকা করে 6টা ফ্ল্যাটে 72,000, এবং এক বছরে 7,20,000, 6টা ফ্ল্যাটে 10,000 টাকা করে, 12 মাসে 7,20,000 টাকা। যেহেতু প্রতিটি অ্যাপার্টমেন্টের বার্ষিক মূল্য 3,60,000 বিবেচনা করা হয়েছে, সেহেতু চুক্তি অনুযায়ী প্রাপ্ত সকল অর্থের বার্ষিক পরিমাণ 12 গুণ 10,000 গুণ 20,000 অর্থাৎ 3,60,000 টাকা। সেখানে অতিরিক্ত কোনো অর্থ নির্ধারণের সুযোগ নেই। অর্থাৎ আমরা খেয়াল করি, আমরা যখন বার্ষিক মূল্য কাউন্টে নিলাম, আচ্ছা আমরা ওইটা ছাড়া আর একটু বিকল্প চিন্তা করি, মনে করি আমরা যে 20,000 টাকা করে ভাড়া নগদে তাদের কাছে নিয়েছি, অর্থাৎ টাকা হিসেবে বা সমন্বয় করে নিই, যেভাবে নেই 20,000 করে নিয়েছি। এখন আবার এই 10,000 টাকা যদি আয় দেখাই তাহলে আসে 30,000 করে, 30,000 করে এক বছরে আসবে 30,000 করে এক বছরে 3,60,000 টাকা। এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা 3,60,000 টাকা বার্ষিক মূল্য হিসেবে ধরে নিয়েছি। যেহেতু বার্ষিক মূল্য হিসেবে ধরে নিয়েছি, অতিরিক্ত অঙ্ক নাই, অতিরিক্ত অঙ্ক না থাকায় আমরা এটা শূন্য ধরবো। খেয়াল রাখবো, এই বিষয়টা একটু মনে রাখতে হবে, কারণ যদি এখানে যদি এই 3,60,000 টাকার কম হতো, 3,60,000 টাকা বার্ষিক মূল্য ধরা আছে, কিন্তু এখন আমরা যখন এই মেরামত, রক্ষণাবেক্ষণ বা সার্ভিস চার্জের টাকাটা আমরা কম্পেয়ার করে যদি বেশি পাই, তখন কিন্তু অতিরিক্ত অঙ্কটুকু আসবে। আচ্ছা, চ হলো শূন্যতা ভাতা। আমরা খেয়াল করে দেখি, 2টা ফ্ল্যাট 2 মাস খালি ছিল, 30,000 করে 1,20,000 টাকা। তাহলে এই 1,20,000 টাকা কিন্তু তিনি বিদ্যুৎ বিলের কাগজ দেখানোর সুযোগ আছে, অর্থাৎ রয়েছে, যার কারণে প্রমাণ করা যাবে যেটা খালি ছিল, এই টাকাটা বাদ যাবে। তাহলে খ, গ, ঘ, উম 28,80,000, দুইটা আর বাকিগুলো যেহেতু ভ্যালু নাই শূন্য, এবং এর থেকে 1,20,000 টাকা বাদ দিলে 27,60,000 টাকা তার ভাড়া হতে
যে আয়ের অংশ মানে অনুমোদনযোগ্য অঙ্ক এখন আমরা বাদ দিই নাই, অর্থাৎ এখানে আমাদের আসবে মোট ভাড়া মূল্য। আমরা একটু ফর্মুলাতে দেখে আসি। আমাদের এখানে ফর্মুলাতে আমাদের ক হলো গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য। আচ্ছা, গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য পেলাম। আমরা এখন অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেওয়ার একটা বিষয় আছে। অনুমোদন খরচ একটাকে আমরা বলেছিলাম বীমা প্রিমিয়াম সিটি কর্পোরেশনের কর 60,000 টাকা, পরিশোধিত সুদের পরিমাণ 1,00,000 টাকা। আচ্ছা, বিমা প্রিমিয়াম সিটি কর্পোরেশন কর 60,000 টাকা, পরিশোধিত সুদের পরিমাণ 1,00,000 টাকা, ভাড়া পূর্ব সময় পরিশোধিত সুদের 3/1 1.5 লক্ষ টাকা, মেরামত এবং সার্ভিস চার্জ যেটা ছিল এটা হলো 25% হিসেবে তিনি করতে পারবেন, 25% হিসেবে তিনি দেখাতে পারবেন আবাসিক উদ্দেশ্যে দেওয়ার কারণে। তাহলে অনুমোদনযোগ্য মোট খরচ এই চারটা যোগ করলে আমরা পাচ্ছি 9,10,000 টাকা। আচ্ছা, তাহলে ভাড়া হতে মোট আয় 24 লক্ষ থেকে 9,10,000 বাদ যাবে, অর্থাৎ 14,90,000 টাকা। একটা জিনিস খেয়াল রাখবো, মেরামত এবং রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো মৌলিক সেবা সংক্রান্ত ব্যয় নিমিত্তে সংবিধিবদ্ধ বিয়োজন মোট ভাড়া মূল্যের 25% টাকা যেটা নেওয়া হয়, সেটার যদি কোনো অংশ অব্যয়িত দাবি করা হয়, যে অর্থটা ব্যয় হয় না, সেটা কিন্তু বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে। বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য করতে হবে, অর্থাৎ যেটা মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ যে 25% সুবিধা, আমরা যাতে সম্পূর্ণ অর্থ ব্যয় না করে যদি আরও কিছু অর্থ বলা হয় যেটা অবশিষ্ট আছে বা অব্যয়িত আছে, সেটা আমরা আয় হিসেবে দিব। আর এই আয় যখন নিব তখন কিন্তু এই বিশেষ ভাড়া হতে আয় থেকে আবার কোনো অর্থ বিয়োজনের সুযোগ নেই, ওইটা সরাসরি আয়ের সাথে যোগ হবে।